স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছে আমি তানিয়া আফরিন। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে ঢাকায় গণসমাবেশ করছে বিএনপি, বিভাগীয় শহরে হচ্ছে শোভাযাত্রা। ভারতে দিল্লির মুখ্যমন্ত্রী হচ্ছেন অতিশী মার্লেনা, আজই পদত্যাগ করছেন অরবিন্দ কেজরিওয়াল। এবং নতুন ফরম্যাটে চ্যাম্পিয়ন্স লিগ শুরু হচ্ছে আজ, ম্যাচ বাড়ায় অসময়ে অবসরের শঙ্কায় খেলোয়াড়েরা। দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে ঢাকাসহ দেশের বিভাগীয় শহরগুলোতে সমাবেশ করছে বিএনপি। রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর 2:30টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় বিএনপির এ কর্মসূচি। সমাবেশের প্রধান অতিথি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি নেতা কর্মীদের উদ্দেশ্যে ভার্চুয়ালি বক্তব্য দেবেন। সমাবেশে সভাপতিত্ব করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও দলের স্থায়ী কমিটির সদস্য ও জ্যেষ্ঠ নেতারা সমাবেশে বক্তব্য দেবেন। কর্মসূচি শুরুর আগে থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে সমবেত হন নেতাকর্মীরা। বিএনপি ও এ সমাবেশ শান্তিপূর্ণ করতে পর্যাপ্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। দর্শক, এই মুহূর্তে নয়াপল্টনে আছেন আমাদের সহকর্মী আনোয়ার হোসেন। তার কাছে জানবো গণসমাবেশের সবশেষ অবস্থা। আনোয়ার, গণসমাবেশে বিএনপি নেতাকর্মীদের উপস্থিতি আপনি কেমন দেখছেন? পাশাপাশি জানাবেন প্রধান অতিথি কি সমাবেশে যোগ দিয়েছেন কিনা? তানিয়া, আপনি যেটি খবরে বলছিলেন সেটি হচ্ছে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির এই যে সমাবেশ, সেই সমাবেশের যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতাটা কিন্তু এরই মধ্যে আসলে শুরু হয়েছে। আপনি বলছিলেন যে আজকের এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, অর্থাৎ ভার্চুয়ালি উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, আর সেই সঙ্গে সভাপতিত্ব করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আপনাকে একটু দেখাতে চাই যে এই যে নয়াপল্টন যে পুরো এলাকাটি, অর্থাৎ নাইটেঙ্গেল মোড় থেকে ফকিরা পুল হয়ে, অর্থাৎ এই এলাকাটি কিন্তু একরকম এখন জনসমুদ্রেই পরিণত হয়েছে, এটা আমরা বলতে পারি। আর একই সঙ্গে যে বিষয়টি আসলে একটু বলাই বাহুল্য, সেটি হচ্ছে যে এত বেশি জনসমাগম হওয়াতে আশেপাশের যে রাস্তাগুলো আছে সেখানে যে স্বাভাবিক যে যান চলাচল সেটি কিন্তু পুরোই বিঘ্নিত হয়েছে, অর্থাৎ একেবারেই কিন্তু আসলে তীব্র যানজটে কিন্তু পরিণত হয়েছে এই আশপাশ এলাকা। এখন এখানে আজকে এই নয়াপল্টনে এই সমাবেশকে কেন্দ্র করে এখন বিভিন্ন স্তরের নেতারা বক্তৃতা করছেন। তো আজকে যে তথ্যটি আছে আমাদের কাছে সেটি হচ্ছে যে এই যে অন্তর্বর্তী সরকার এখন এবং সামনের যে নির্বাচন এবং সেই সঙ্গে যে সংস্কার যে ইস্যুটি এখন আলোচনায় আছে, সেই সংস্কার কাঠামো, এই বিষয়গুলো নিয়ে সামনের দিনের আসলে বিএনপির যে আসলে মূল যে জায়গাটি, মূল রাজনৈতিক যে কর্মসূচি, যে সেই বিষয়গুলো কিন্তু আজকে এই সমাবেশ থেকে একটি দিক নির্দেশনা আসবে, এমনটা কিন্তু আমাদের কাছে তথ্য আছে। সেই মতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিছু বার্তা হয়তো আজকের এই সমাবেশকে কেন্দ্র করে তিনি দিবেন, অর্থাৎ সামনের যে রাজনৈতিক পরিস্থিতি, দেশের যে এখন যে অবস্থা, একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের যে ব্যবস্থা করা অন্তর্বর্তী সরকার সেটি করবে, এবং সব মিলিয়ে সংস্কারের যে ইস্যুটি রয়েছে, যে প্রশ্নটি রয়েছে, এই বিষয়গুলো আজকের এই সমাবেশ থেকে আসবে, এমন কিন্তু একটি তথ্য আমাদের কাছে আছে। আর সব মিলিয়ে যদি বলি, একেবারেই কিন্তু লোকারণ্য। তো সেই জায়গা থেকে এখনও নয়াপল্টনের সামনে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এই ঢাকার বিভিন্ন জায়গা থেকে শুরু করে দেশের আশেপাশে, অর্থাৎ ঢাকার কাছাকাছি যে জেলাগুলো রয়েছে সেখান থেকেও কিন্তু নেতাকর্মীরা এখানে আসতে শুরু করেছেন, এমনটা আমরা দেখছি। তো সব মিলিয়ে যখন একেবারেই পুরোদমে যে শীর্ষস্থানীয় নেতা যারা আছেন বিএনপির, তারা যখন বক্তৃতা করা শুরু করবে, তখনই হয়তো আসলে আমরা বুঝতে পারবো আজকের এই সমাবেশকে কেন্দ্র করে সর্বোপরি আসলে কোনো নতুন কোনো বার্তা আসে কিনা। তানিয়া, নয়াপল্টন থেকে বিএনপির গণসমাবেশের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আনোয়ার হোসেন। শ্রমিক অবরোধে প্রায় 2 ঘন্টা বন্ধ থাকার পর ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। বকেয়া বেতন ভাতার দাবিতে সকাল 8:30টার দিকে গাজীপুরের
চক্রবর্তী এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বেক্সিমকো টেক্সটাইলের শ্রমিক ও কারখানার কর্মকর্তারা। খবর পেয়ে সেনাবাহিনী, র্যাব ও বিজিবি সদস্যরা উপস্থিত হয়ে শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষের সাথে কথা বলে সমঝোতায় পৌঁছায়। 19 সেপ্টেম্বরের মধ্যে বকেয়া বেতন এবং 10 তারিখের মধ্যে প্রতি মাসের বেতন দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আজ কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। আশ্বাস পেয়ে শ্রমিকরাও সড়ক অবরোধ তুলে নেয়। এদিকে আশুলিয়া শিল্পাঞ্চলে আজও বন্ধ রয়েছে 19টি পোশাক কারখানা। সকালে 2 কারখানার শ্রমিকদের ইট পাটকেল নিক্ষেপ ও সংঘর্ষে এক নারী শ্রমিক নিহত হয়েছে। নার্স প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের অপসারণের দাবিতে বরগুনায় পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। বরগুনা নার্সিং ও মিডওয়াইফারি কলেজের শিক্ষক শিক্ষার্থী ও জেনারেল হাসপাতালের নার্সরা এ কর্মসূচি পালন করে। সকাল 10টার দিকে বরগুনা জেনারেল হাসপাতালের সামনে থেকে মিছিল বের করে তারা। পরে প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে নার্সরা জানান, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালককে বদলি করা হয়েছে, কিন্তু অন্য দাবিগুলো এখনো মানা হয়নি। এ সময় সকল নন নার্সিং প্রশাসন ক্যাডারদের অপসারণ এবং নার্সদের পদায়ন নিশ্চিত করার দাবি জানান তারা। নাটোরের গুরুদাসপুরে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে ডাকাতরা। এ সময় নিহতের স্ত্রীকেও কুপিয়ে জখম করা হয়। ঘটনাস্থল থেকে মাসুদ, সুমন ও মনির নামের 3 জনকে আটক করেছে পুলিশ। স্থানীয়রা জানায়, ছেলে প্রবাসে থাকায় বাড়িতে স্ত্রীকে নিয়ে বসবাস করেন হারেজ আলী। ভোরে গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের ব্রিজ চাপিলা এলাকায় ডাকাতির উদ্দেশ্যে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় ডাকাত দল। তাদের উপস্থিতি টের পেয়ে বাধা দিতে গেলে বৃদ্ধ হারেজ ও তার স্ত্রীকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে ডাকাতরা। ঘটনাস্থলেই হারেজ আলী মারা যান। তার স্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের চিৎকারে স্থানীয়রা এসে 3 ডাকাতকে আটক করে পুলিশে দেয়। গত কয়েকদিনের ভারী বৃষ্টি আর উজানের ঢলে নওগাঁর বিভিন্ন নদ নদীর পানি বাড়ছে। তবে সব নদীর পানি এখনও বিপদসীমা নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। নদী সংলগ্ন নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে। শতাধিক হেক্টর জমির আমন ধান তলিয়ে গেছে। কয়েকদিনের বৃষ্টিতে ধানের পাশাপাশি মরিচ, পটল ও বেগুন সহ অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী প্রবীর কুমার পাল জানিয়েছেন, গত কয়েকদিনের ভারী বর্ষণ আর উজানের ঢলে নদ নদীর পানি কিছুটা বেড়েছে, তবে নতুন করে বন্যার কোনো আশঙ্কা নেই। আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন আম আদমি পার্টির অতিশী মার্লেনা। মঙ্গলবার পার্টির নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। দেশটির গণমাধ্যম জানায়, বিকেলে লেফটেন্যান্ট গভর্নর VK সাক্সেনার সাথে বৈঠকের পর অরবিন্দ কেজরিওয়াল পদত্যাগ করবেন। এরপরই দিল্লির মসনদে বসবেন অতিশী। প্রতিবেদনে বলা হয়, আম আদমি পার্টির বিধায়কদের বৈঠকে দলের নেতা দিলীপ পান্ডে নতুন মুখ্যমন্ত্রীর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য কেজরিওয়ালকে অনুরোধ জানান। পরে তিনি অতিশীর নাম প্রস্তাব করেন। এ প্রস্তাবে পার্টির সব বিধায়ক সমর্থন জানান। অতিশী বর্তমানে দিল্লি সরকারের শিক্ষা ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী। আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের দাবি মেনে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে সরালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে আবারও জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠক হয়। এরপর এ সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি রাজ্যের স্বাস্থ্য কর্মকর্তা ও স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তাকেও সরিয়ে দেওয়া হয়েছে। বৈঠকে 30 থেকে 35 জন জুনিয়র ডাক্তার উপস্থিত ছিলেন। প্রায় 5 ঘন্টা ধরে চলে এই বৈঠক। আজ আবারও সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি হওয়ার কথা। এছাড়াও আজ সিবিআই এ মামলায় তাদের প্রতিবেদন দেবে। গেল 9 আগস্ট আরজি কর হাসপাতালের এক ইন্টার্ন নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যা করা হয়। একের পর এক প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত বিশ্ব। বৈশ্বিক উষ্ণায়নের ফলেই এমনটি ঘটছে বলে মনে করেন জলবায়ু বিশেষজ্ঞরা। দক্ষিণ পূর্ব এশিয়া সহ মধ্য ইউরোপের বিভিন্ন দেশে বন্যা, ঝড় ও পাহাড় ধসে বেড়েছে প্রাণহানি।
সেপ্টেম্বরের শুরুতে চলতি বছর এশিয়ার সবচেয়ে শক্তিশালী টাইফুন ইয়াগি আঘাত হানে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে। ফিলিপাইন্স, ভিয়েতনাম হয়ে তাণ্ডব চালায় চীনের হাইনান প্রদেশেও। ইয়াগির আঘাতে ভিয়েতনামে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৩০০ জনে। এখনো নিখোঁজ অনেকে। ঝড়ে বাড়ি ঘরের পাশাপাশি ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। টাইফুন ইয়াগিতে থাইল্যান্ড ও লাওসে ঘটে প্রাণহানির ঘটনা। ফিলিপাইন্স সাগরে সৃষ্টি হয়ে ঝড়টি উত্তর ভারত মহাসাগরে অগ্রসর হয়। ঝড়ের ফলে ব্যাপক বন্যা দেখা দিয়েছে মিয়ানমারে। এখন পর্যন্ত ২ শতাধিক মৃত্যুর খবর পাওয়া গেছে। জাতিসংঘ এক বার্তায় জানিয়েছে দেশটিতে প্রায় ৬.৫ লাখের বেশি মানুষের সাহায্য দরকার। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশানিক অ্যান্ড অ্যাটমসফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন সতর্ক করে জানায়, আগামী সপ্তাহে পশ্চিম প্রশান্ত মহাসাগরে আরেকটি গ্রীষ্মমণ্ডলীয় নিম্নচাপ তৈরি হতে পারে। ইয়াগির প্রভাব কাটতে না কাটতেই আবারও চীনের বাণিজ্যিক অঞ্চল সাংহাইতে আঘাত হেনেছে টাইফুন বেবিনকা। ৭৫ বছরের মধ্যে চীনে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী টাইফুন এটি। এদিকে প্রবল বর্ষণ এবং পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় গত কয়েকদিনের মধ্যে ইউরোপের বেশ কিছু দেশ প্লাবিত হয়েছে। রোমানিয়া, পোল্যান্ড, চেক রিপাবলিক, স্লোভাকিয়া, হাঙ্গেরি এবং অস্ট্রিয়ার বিভিন্ন অঞ্চলে ঘটছে প্রাণহানির ঘটনা। ইউরোপের অন্যতম বৃহৎ নদী দানিউবের পানি ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় স্লোভাকিয়ার রাজধানী ব্রতিস্লাভা এবং হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টও ব্যাপক ঝুঁকিতে রয়েছে। যে কোনো সময় এই ২ শহরে ঢুকে পড়তে পারে বন্যার পানি। নাদিরা জাহান, দীপ্ত বার্তাকক্ষ। খেলার খবর। সাউথ এশিয়ান ইউথ স্কুল ফুটসাল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরেছে বাংলাদেশের অনূর্ধ্ব ১৯ নারী দল। ফাইনালে স্বাগতিক নেপালকে হারিয়ে ৩-১ গোলে তারা হারিয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে এটাই লাল সবুজদের প্রথম শিরোপা। এই সাফল্যে কিটিং পূর্ণিমাদের পারফরমেন্স নারী ফুটসালের নতুন এক সম্ভাবনার দ্বার উন্মোচন হলো। আশা করা যায় এই সাফল্য তাদেরকে আরও উজ্জীবিত করবে এবং ভবিষ্যতে আরও বড় মঞ্চে দেশের জন্য গৌরব বয়ে আনবে। নতুন ফরম্যাটে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সর্বোচ্চ আসর চ্যাম্পিয়ন্স লিগ শুরু হচ্ছে আজ। এবারের আসরে খেলবে ৩৬টি দল। প্রথম দিনেই হবে ৬টি ম্যাচ। আলাদা ম্যাচে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ, লিভারপুল, অ্যাস্টন ভিলা ও বায়ার্ন মিউনিখের মতো ক্লাবগুলো। চ্যাম্পিয়ন্স লিগকে আরও আকর্ষণীয় ও অর্থবহ করতে এবার দলের সংখ্যা বাড়ানোর পাশাপাশি ফরম্যাটও বদলানো হয়েছে। আগে ৩২টি দল নিয়ে ৮টি গ্রুপে ভাগ হয়ে খেললেও এবার খেলবে ৩৬টি দল। থাকছে না কোনো গ্রুপ পর্ব, খেলা হবে রাউন্ড রবিন ফরম্যাটে। প্রথম রাউন্ডে প্রতিটি দল ৮টি করে ম্যাচ খেলবে ভিন্ন ৮ দলের বিপক্ষে। প্রতিপক্ষ বাছাইয়ে ৯টি করে দল নিয়ে 4টি গ্রুপ তৈরি করা হয়। বিশেষায়িত সফটওয়্যারের মাধ্যমে প্রতিটি গ্রুপ থেকে নেওয়া হয় 2টি দল। একই দেশের 2টি ক্লাব প্রথম পর্বে পরস্পরের বিপক্ষে খেলবে না এবং একটি দল অন্য একটি দেশের সর্বোচ্চ 2টি ক্লাবের বিপক্ষে খেলবে। ৮ ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ 8 দল সরাসরি শেষ 16 টিকিট পাবে। বাকি 8টি নির্বাচন হবে প্লে অফ খেলার মাধ্যমে। 2025 সালের 31 মে হবে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। এবারের আসরের প্রথম দিনেই মাঠে নামবে চ্যাম্পিয়ন্স লিগের সবথেকে সফল আর বর্তমান চ্যাম্পিয়ন স্পেনের রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষ জার্মানির স্টুটগার্ট। আরেক ম্যাচে লিভারপুলকে আতিথ্য দেবে এসি মিলান। চ্যাম্পিয়ন্স লিগে এর আগে 2 দল মুখোমুখি হয়েছে 4 বার। প্রত্যেকে জিতেছে 2টি করে ম্যাচ। এছাড়া জার্মানির বায়ার্ন মিউনিখের প্রতিপক্ষ ক্রোয়েশিয়ান ক্লাব ডায়নামো জাগ্রেব আর ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলা খেলবে সুইস ক্লাব ইয়াং বয়েজের সাথে। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। নতুন মৌসুমের খেলা মাঠে গড়ানোর আগেই সমালোচনার ঝড় তুলেছেন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের খেলোয়াড়েরা। নতুন নিয়মে সবগুলো দল গ্রুপ পর্বে 8টি করে ম্যাচ খেলবে, যেখানে আগে গ্রুপ পর্বের ম্যাচ হতো 6টি। পয়েন্ট তালিকার শীর্ষ 8 দল সরাসরি শেষ 16তে খেলতে পারলেও বাকি 8 দলকে দ্বিতীয় রাউন্ডে যেতে হলে খেলতে হবে প্লে অফ। তাতে প্রত্যেক দলকে অতিরিক্ত 2টি ম্যাচ খেলতে হবে। সেই সাথে নিজ দেশের লিগ মিলে বছর জুড়ে অনেক বেশি চাপে থাকতে হবে ফুটবলারদের। ঠাসা শিডিউলের সমালোচনা করে খেলোয়াড়েরা আশঙ্কা করছেন অপ্রত্যাশিত সময়ে অনেকেই অবসর নিতে পারেন। শেষ করব দীপ্ত সংবাদ, তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে ঢাকায় গণসমাবেশ করছে বিএনপি। বিভাগীয় শহরে হচ্ছে শোভাযাত্রা। ভারতে দিল্লির মুখ্যমন্ত্রী হচ্ছেন অতিশী মার্লেনা। আজই পদত্যাগ করছেন অরবিন্দ কেজরিওয়াল।
এবং নতুন ফরম্যাটে চ্যাম্পিয়ন্স লিগ শুরু আজ। ম্যাচ বাড়ায় অসময়ে অবসরের শঙ্কায় খেলোয়াড়েরা। এই ছিল এখনকার মতো। পরবর্তী নিউজ আপডেট বিকেল 4টায়। দর্শক, আরো তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।